আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। যাই হোক, আজকে আমরা আলোচনা করব একটা মেডিসিন নিয়ে। তার নাম ক্যালকেরিয়া কার্ভ। এই মেডিসিনটা হোমিওপ্যাথিক মেডিসিনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অন্যতম মেডিসিন। যাই হোক, এই বিষয়ে আলোচনা করার আহ, শুরুতে আমি যেটা প্রথমে বলতে চাই, ক্যালকেরিয়া কার্ভ আলোচনা করতে গেলে প্রথমে হচ্ছে দেহের স্থূলতা, মানে এই এই- এই যে ক্যালকেরিয়া কার্ভ, এই ক্যালকেরিয়া কার্ভের রোগী সবসময় মোটা হবে, দেখতে মোটা হবে এবং থলথলে দেহ এবং সর্দি প্রবণতা খুব বেশি হবে। অল্প সর্দি লেগে যায় এরকম একটা রোগী যে মোটা সোটা, এই হচ্ছে ক্যালকেরিয়া কার্ভের প্রথম মানে পরিচয়। যাই হোক, ক্যালকেরিয়া কার্ভ একটি সুগভীর ঔষধ। এই হাড়ের পুষ্টি সাধনে এটা এটা প্রায় মানে অদ্বিতীয়। শিশুদের ক্ষেত্রে এটা বারবার প্রয়োগ করা যায় এবং বয়স্কদের ক্ষেত্রে উচ্চমাত্রার আহ, একটি মাত্র মাত্রাই যথেষ্ট হয়ে যায়। ডাক্তার হ্যানিম্যান যেভাবে ক্যালকেরিয়ার ব্যবহার উল্লেখ করে গিয়েছেন, তাতে মনে হয় শিশুদের দেহে হাড়ের পুষ্টির অভাব ঘটলে বা হাড়ের পুষ্টি সাধন যতদিন না পর্যন্ত আহ, সম্পূর্ণ হয় ততদিন ক্যালকেরিয়া কাপ ব্যবহার করা উচিত বা প্রয়োজন। পুনঃ পুনঃ ব্যবহার করা বা বারবার ব্যবহার করা যেতে পারে, কিন্তু যেখানে হাড়ের পুষ্টি সাধন সম্পূর্ণ হয়ে গেছে সেখানে তার প্রয়োজন তেমন পড়ে না। তবে বয়স্ক ব্যক্তিদের মধ্যে ক্যালকেরিয়া প্রয়োজন তখনও হতে পারে যখন দেখা যায় শৈশবে ক্যালকেরিয়া অভাব পরিণত বয়সেও ধাক্কা সামলে উঠতে পারতেছে না, এরকম অবস্থা। ক্যালকেরিয়া কাপ ঝিনুক হতে প্রস্তুত এবং ঝিনুকের সাথে হাড়ের যে পুষ্টির সম্বন্ধ আমাদের দেশেও বহু পূর্ব হতে প্রচলিত ছিল। বিশেষত হিন্দু বা ভারতীয় আর্যদের বর্তমানে প্রচলিত ধাতুময় পাত্র অপেক্ষা ঝিনুকের খোলা নিয়ে শিশুদের দুধ পান করাইতেন। অবশ্য এই কথা কেউ বলতে পারবেন না যে তখনকার সম্বন্ধে তারা ছিল মানে মূর্খ। ঝিনুকের খোলা ব্যবহারের উপকারিতা লক্ষ্য করিতে পেরেছিলেন তারা, কিন্তু এটা কি বিচিত্র নয়? আচ্ছা, যাই হোক, এই যে ক্যালকেরিয়া কার্ভের শিশু সাধারণত মোটা এবং থলথলে হয়, যেন হাড্ডি ছাড়া মাংসপিণ্ড দিয়ে তৈরি হয়, শুধু গোস্ত বা গোস্ত থাকে, অর্থাৎ এত পরিমাণ মোটা থাকে। যা হোক, মেরুদণ্ড এত দুর্বল হয় যে তা বেঁকে যায়, মাথাটা সোজা রাখতে পারে না, কাঁধের ওপর হেলিয়ে পড়ে, দাঁড়ানোর বয়সেও পায়ের মধ্যে হাড্ডির যে পুষ্টি তার অভাব হয়। সে কারণে সে পরিণত বয়সে হাঁটতে শিখতে পারে না, সেই শিশুটা, ক্যালকেরিয়া শিশু। যাই হোক, তবে বয়স অপেক্ষা লম্বা শীর্ণকায় রুগীও ক্যালকেরিয়া কার্ভের অন্যতম বৈশিষ্ট্য। যা দুধ সহ্য করতে পারে না, শিশুরা ক্রমাগত ডায়রিয়ায় ভুগতে থাকে, অথচ আমরা সকলেই জানি দুধ শিশুদের প্রধান খাদ্য, বিশেষত যতদিন না দাঁত ওঠে এবং দুধের সাহায্যে হাড়ের পুষ্টি লাভ করে। কিন্তু তা সহ্য না হলে বা তা বিকৃতভাবে নিলে, যেমন ডায়রিয়া দেখা দেওয়া স্বাভাবিক, তেমনি সর্দি প্রবণ হওয়াটাও স্বাভাবিক, বিচিত্র নয়। আচ্ছা, যাও,
এখন দেখেন বয়স্ক ব্যক্তিগণ একটু পরিশ্রম করতে গেলে অত্যন্ত হাঁপিয়ে পড়ে, সিঁড়ি দিয়ে উপরে উঠতে গেলে তাদের দম যেন বের হয়ে যায়, এমন অবস্থা। তাড়াতাড়ি নড়াচড়া করতে পারে না, লিখতে, শিখতে, বুঝতে, চলতে সর্বদাই বিলম্ব, মানে অনেক ধীর গতিসম্পন্ন একটি রোগী, সর্বকাজে ধীর বা পা ঘষে টাইপের একটা রোগী, যারা তাড়াতাড়ি কোনো কাজ করতে পারে না। আচ্ছা যাও, এই যে যাদের যে মোটা মহিলাদের যে সমস্ত রোগ হয়, যেমন মানে মিসক্যারেজ হয়ে যায় না, মিসক্যারেজ হয়ে যায়, বাচ্চা ডেলিভারি করার সময় মিসক্যারেজ হয়ে যায়, ইউট্রাস বাল্কি বা জরায়ুর স্থানচ্যুতি, এই সমস্ত রোগে ক্যালকিরিয়া কার্ব অনেক ভালো একটি ওষুধ। এবার ক্যালকিরিয়া কার্বের আরেকটা কথা বা আরেকটা লক্ষণ যদি আমরা দেখি, তাহলে ক্যালকিরিয়া কার্বের রোগী মানে অত্যন্ত ভীতু এবং ভ্রান্ত ধারণা তার ভিতরে থাকে। পূর্বে বলেছি হাড্ডির যে পুষ্টির এর ভিতরে যে অভাব হয়, হাড্ডির যে পুষ্টির যে অভাবটা, এটা ক্যালকিরিয়া কার্বের দেহে দেখা দেয়। ঠিক আছে, তাকে দেখতে লাগে মোটা এবং অনেক স্বাস্থ্যবান মনে হয়, কিন্তু সে কিন্তু অত্যন্ত দুর্বল থাকে। যেমন এর ভিতরে আবার মানসিক দিকটাও আমরা সবসময় একটা রোগীর দেহের রোগের ট্রিটমেন্ট শুধু করি না, যেহেতু আমরা মানসিক এবং শারীরিক দুটো দিক দিয়েই আমরা চিকিৎসাটা করে থাকি হোমিওপ্যাথিতে, সেহেতু আমাদের এই ক্যালকিরিয়া কার্বের রোগীর মানসিক লক্ষণটাও জরুরি, এটা খুবই প্রয়োজনীয়। যা হোক, এই রোগীর অত্যন্ত মানে ভ্রান্ত ধারণা থাকে। যেমন এই রোগী মনে করে সে ক্রমাগত ভয় করতে থাকে, এই বুঝি তার যক্ষ্মা হলো, এই বুঝি সে উন্মাদ হয়ে যাবে, রাস্তায় চলবার সময় মনে করে কে যেন তার পিছনে হাঁটছে। অত্যন্ত ভীরু স্বভাব, একাকী, অন্ধকারে যাইতে চায় না, সর্বদাই খুন, জখম, অগ্নিকাণ্ড এবং ইঁদুরের কথা ভাবতে থাকে, যখন তখন নানাবিধ রোগের কথা ভেবে মনে করতে থাকে সে বুঝি এইবার আক্রান্ত হয়ে পড়বে। বিশেষত যে সে মনে করে যে যক্ষ্মা রোগাক্রান্ত হয়ে পড়লে, এবং এই ভয়ে অনেক সময় অত্যন্ত ব্যস্ত হয়ে পড়ে এবং সে মনেই করে যে মারা যাবে এমন অবস্থা। আচ্ছা, যেমন ধরুন, যদি সে মনে করে যে যক্ষ্মা রোগাক্রান্ত হয়ে পড়বে, তাহলে ক্রমাগত সেই বিষয় নিয়ে সে ব্যস্ত হয়ে পড়ে। যদি সে ভূত প্রেত বিশ্বাস করে ফেলে, তাহলে রাত্রে সে কিছুতেই বাইর হইতে চাবে না। ধর্ম সম্বন্ধেও তার অন্ধবিশ্বাস এত প্রবল যে সমস্ত কাজ ফেলে রেখে দিবারাত্র জপ তপ বা জিকির আজগার করতে থাকে, এবং ধর্মগ্রন্থে উল্লেখিত ধর্মযাজকের উচ্চারিত প্রত্যেক বাক্য অভ্রান্ত বলে মনে করে, পরের মুখে থুতু দিতে চায়। উন্মাদ ভাব, যদি সে পাগল হয়ে যায় তাহলে এই সমস্ত আচরণটা করতে পারে, এই থুতু ধরে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো, যক্ষ্মার প্রবণতা দেখলে ক্যালকিরিয়া এবং টিউবারকুলিনাম প্রভৃতি ব্যবহার করলে যক্ষ্মার হাত থেকে রক্ষা পাওয়া যায়, কিন্তু যক্ষ্মার সিরিয়াস অবস্থায় তারা সকল ক্ষেত্রে সুফল দান করতে পারে না। এই জন্য যে তখন জীবনশক্তির অস্ত্র ধারণ করবার শক্তিটুকু লোপ পায়, দেহ লম্বা, শীর্ণ, বয়স অপেক্ষা বৃদ্ধিপ্রাপ্ত কিংবা অতি মোটা, এই যাই হোক না কেন, এই অবস্থায় এই সিমটমটা দেখা দেয়। আচ্ছা যাও, ক্যালকিরিয়া কার্ব যদি আরেকটা লক্ষণ, আমরা খুবই গুরুত্বপূর্ণ লক্ষণের দিকে আসছি, যেটা হচ্ছে মাথার ঘামে বালিশ ভেজে।
এবং অল্পই ঠান্ডা লাগে। ইতিমধ্যে বলা হয়েছে যে এই রোগীটা সবসময় সর্দি প্রদান হয়ে থাকে, অল্পতেই তারা সর্দি লেগে থাকে। সকলেই জানেন পরিশ্রম করলে দেহ ঘেমে যায় এবং তা খুবই স্বাভাবিক। কিন্তু ক্যালকেরিয়ার বৈশিষ্ট্য এই যে পরিশ্রমের পরিবর্তে যখন সে বিশ্রাম করতে থাকে তখনও তার মাথা ঘামে বালিশ ভিজে যায়। ঘাম শরীরের অন্যান্য স্থানে দেখা দেয় সত্য, কিন্তু তার মাথা সবচেয়ে বেশি ঘামতে থাকে। অল্পে ঠান্ডা লাগাও ক্যালকেরিয়ার খুব স্বাভাবিক কারণ দেহে দেহ সর্বদা ঘামে ভিজে থাকে বলে এদিকে সাবধান করে রাখা তার পক্ষে সাধ্যতির তার মধ্যে অসম্ভব হয়ে পড়ে। আচ্ছা যাও, ক্যালকেরিয়া শীর্ণ দেহ হতে পারে এবং কোষ্ঠবদ্ধতাও থাকতে পারে, কিন্তু নিদ্রাকালে মাথায় ঘাম এবং হাড়ের পুষ্টির অভাব বিবেচনা করে দেখা উচিত। রক্তহীন ম্যারাসমাস এই সমস্ত রোগেও ক্যালকেরিয়া অনেক উপকার করে। শিশুর কেবল পেটটি সার, মানে পেটটা মোটা থাকে এবং হাত পা শীর্ণ থাকে। ক্যালকেরিয়ার স্ত্রীরা প্রথম প্রথম অতিরিক্ত মিনিস্ট্রেশনে ভুগতে থাকে এবং তাদের মাসিকের সমস্যা দেখা দিতে পারে। আচ্ছা যা হোক, ক্যালকেরিয়া কার্পের চতুর্থ কথা, ক্যালকেরিয়া কার্পের আরেকটা লক্ষণ সেটা হচ্ছে ডিম খাওয়ার প্রবল ইচ্ছা, কিন্তু দুধ সহ্য করতে পারে না। ক্যালকেরিয়া কার্প খাদ্যদ্রব্যের মধ্যে ডিম খাইতে খুব ভালোবাসে, যদিও মিষ্টি এবং লবণাক্ত দ্রব্য এবং ভাতের পাতে অতিরিক্ত লবণ সে পছন্দ করে, কিন্তু ডিমের মতো প্রিয় বস্তু তার কাছে আর কিছুই নেই। ডিম সে সহ্য করতে পারে, কিন্তু দুধ সহ্য করতে পারে না। অখাদ্য বা দুষ্প্রাচ্য খাদ্য খাইবার ইচ্ছাও তার খুবই প্রবল, যেমন মাটি খেতে চায়। শিশুরা ছোটবেলায় মাটি খায় এবং ক্ষয়রোগযুক্ত রোগীদের মধ্যে এরূপ দুষ্প্রাচ্য খাবার খাইবার ইচ্ছা খুবই স্বাভাবিক। প্রথমে যে কথাটা আমি বলেছি, মোটা দেহের কথা বলেছি এবং মাথার ঘামের কথা বলেছি, তার সাথে এই ডিম খাইবার প্রবল ইচ্ছা ক্যালকেরিয়া কার্পের শ্রেষ্ঠ পরিচয়। এই তিনটি লক্ষণ প্রায় সকল ক্ষেত্রেই একসঙ্গে দেখা দেয়, অর্থাৎ যেখানেই আমরা দেখি রোগীর দেহ অত্যন্ত মোটা এবং থলথলে, মাথাটি প্রায় সর্বদা ভেজা থাকে, যেখানে ডিম খাওয়ার জন্য খুবই ইচ্ছা থাকে এবং এই তিনটি লক্ষণ বর্তমান থাকলে সকল রোগেই ক্যালকেরিয়া কার্প ব্যবহার করা যেতে পারে। লবণ এবং মাটি খাবার ইচ্ছা এটা ছোটবেলায় থাকে এই রোগীর। ক্যালকেরিয়া রোগীর দেহের হাড়গুলি বেশ শক্ত নয়, পূর্বেই বলেছি। ছোট ছোট ছেলেমেয়েদের মাথার তালুতে বহুদিন পর্যন্ত নরম এবং থলথল থাকে, শক্ত হতে দেরি হয়। যা বসতে গেলে বসার মেরুদণ্ড বেঁকে পড়ে, যার জন্য সে সময় মতো বয়সে বসতে পারে না সেই শিশু। অন্যান্য ছেলে মেয়েদের মতো ছোটাছুটি করতে পারে না এবং বয়স্ক ব্যক্তিগণও একটু দ্রুত গতিতে চলতে গেলে অত্যন্ত হাঁপায় পড়েন, সিঁড়ি দিয়ে উপরে উঠতে গেলে ক্লান্ত হয়ে পড়েন। হ্যাঁ, মাথার ভিতরে জল জমে, মানে এই সমস্ত রোগে ক্যালকেরিয়া কার্প অনেক ভালো কাজ করে। ক্যালকেরিয়া জ্বর যদি শীত করে আসে তবে তা বেলা 2টোর সময় দেখা দেয় এবং যদি শীত না করে আসে তাহলে বেলা 11টার সময় দেখা দেয়। জ্বর একদিন বেলা 11টায় এবং পরের দিন বেলা 4টায় প্রকাশ পায়। ক্যালকেরিয়া যা খায় তা হজম করতে পারে না, প্রায় ডায়রিয়া দেখা দেয়। এই তার দুর্বলতার আরেকটি পরিচয়। কোষ্ঠবদ্ধতা এই মেডিসিনের রোগীর আছে। ক্যালকেরিয়ার সকল লক্ষণ শরীরের ডান দিকে বেশি প্রকাশ পায়। মাথার যন্ত্রণা ডান কপালে অধিক বোধ করতে থাকে। নিউমোনিয়া ডান বুকেই
বুকের ডান সাইডেই বেশি হয়ে থাকে। যারা কাদায় বসে কাজ করে তাদের অসুস্থতা এবং কোষ্ঠকাঠিন্য, মল টেনে বের করতে হয়। এক্ষেত্রে আরও মেডিসিন আছে, যেমন অ্যালো, স্যানিকুলা, সিফিয়া, সেফিলিনাম এবং সাইলেশিয়া। উদাহরণময় মানে হচ্ছে ডায়রিয়া। মল সাদা, সবুজ বা হলুদ বর্ণ এবং দুর্গন্ধ বা অম্লযুক্ত। রোগী বেদনাযুক্ত স্থান চেপে থাকতে ভালোবাসে। এটা আবার এই লক্ষণটা পাওয়া যায় ব্রাইনি এবং পাথিচলিত, এই লক্ষণটা আছে। গভীর মাংসপেশির মধ্যে ফোড়া, অর্থাৎ মাংসপেশির ভিতরে যদি ফোড়া থাকে, বাইরে না, ফোড়া যদি মাংসপেশির ভিতরে থাকে এবং যদি বোঝা যায় ফোড়াটি এমন স্থানে হয়েছে যা ফাটে পুজ বা রক্ত নির্গত হতে থাকলে শরীরের রক্ত দূষিত হইবার সম্ভাবনা, সেখানে ক্যালকেরিয়া লক্ষণ সমষ্টি বর্তমান থাকলে ক্যালকেরিয়া পুরোকে ফোড়া আর পাকিতে পারে না, অথবা যদি পাকিয়াও থাকে তাহা হইলে ক্যালকেরিয়া তার পুজ এমনভাবে শোষণ করে লয় যে শরীরের রক্ত বিষাক্ত হইবার কোনো সম্ভাবনা থাকে না। ক্যালকেরিয়া শিশু অনেক ক্ষেত্রে বাম দিকে দৃষ্টি টেরা করে থাকে। আচ্ছা, এই শোথ অর্থাৎ গা হাত পা যদি ফুলে যায় বা পানি হয়, উদরি মানে এই সমস্ত রোগে টিউমার, পলিপাস, শ্বেতপদর ক্ষতকর, স্ত্রী জননন্দ চুলকানি, ক্ষত ও চর্মরোগ, টেবিল মেসোস্পটেরিয়া, শিশুদের পক্ষাঘাত, ক্যালকেরিয়ার মল মানে পায়খানা অত্যন্ত অম্ল টক গন্ধযুক্ত, ছোট ছোট ছেলেমেয়েদের দাঁত উঠিবার সময় ডায়রিয়া হয়, খিঁচুনি হয়। ক্যালকেরিয়ার পর সালফার ব্যবহৃত হয় না এবং সালফারের পর ইহা খুব ভালো কাজ করে। ক্যালকেরিয়ার পর লাইকোপোডিয়াম ব্যবহৃত হয়। পুরাতন রোগের চিকিৎসায় দেখা গিয়েছে যে কোনো রোগীকে সালফার দেওয়া হলে যদি রোগটি সম্পূর্ণভাবে আরোগ্য না হয়, তখন প্রায় ক্যালকেরিয়া লক্ষণ প্রকাশ পায়। আবার ক্যালকেরিয়া রোগের পর রোগী সম্পূর্ণরূপে আরোগ্য লাভ না করলে তখন প্রায় লাইকোপোডিয়াম লক্ষণ প্রকাশ পায়। লাইকোপোডিয়ামের পর পুনরায় সালফার ব্যবহার করা যাইতে পারে, কিন্তু মনে রাখবেন সর্বত্রই লক্ষণ সদৃশ্য আমাদের একমাত্র পথ। ক্যালকেরিয়ার সাথে ব্রাইনিয়ার বিষদৃশ্য সম্বন্ধ আছে, অর্থাৎ ক্যালকেরিয়ার পূর্বে বা পরে ব্রাইনিয়া ব্যবহৃত হয় না। বেরোনার সহিত ক্যালকেরিয়ার খুব ঘনিষ্ঠ সম্বন্ধ আছে, তাই তরুণ রোগী বেরোনা ব্যবহার করার পর রোগটি সম্পূর্ণরূপে নিরাময় না হলে প্রায় ক্যালকেরিয়া প্রয়োজন হয়। আজকে এই পর্যন্তই আলোচনাটা করলাম, যতটুকু বিশ্লেষণ করতে পারি করেছি। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন, শেয়ার করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন। কেমন লাগলো বলবেন, তাহলে আরও কিছু টিপস দিতে পারবো। এই ভিডিওটা মূলত আমার করা, কারণ যারা নতুন শিক্ষার্থী এবং যারা হোমিওপ্যাথি সম্বন্ধে আকৃষ্ট হতে পারে, মানে হতে চায় বা জানতে চায়, গবেষণা করতে চায়, তাদের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।